ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এর আগে একটা ভিডিওতে আমি ডাব্লিউবিপিএসসির আন্ডারে 2015 সালে হয়ে যাওয়া অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের জিওগ্রাফি প্রশ্নের 1 থেকে 50 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 51 থেকে 100 পর্যন্ত সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার নিয়ে অ্যানালাইসিস করে দিচ্ছি। এই ভিডিওতে আমি শুধুমাত্র সঠিক উত্তরটাই অ্যানালাইসিস করব, অন্যান্য অপশনগুলোকে আমি এখানে ডিটেলসে অ্যানালাইসিস করব না। এরপর যখন আমি টপিক ধরে ধরে তোমাদের এমসিকিউ তৈরি করব, তখন আমি প্রত্যেকটা এমসিকিউ এর অপশনগুলোকে ডিটেলসে অ্যানালাইসিস করে দিব। ঠিক আছে? তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। এছাড়াও তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশন অথবা নেট এবং সেটের প্রিপারেশন নিচ্ছ জিওগ্রাফির ক্ষেত্রে, এই ভিডিওটি কিন্তু তাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবে। দেখো, 51 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে ইন্ডিয়া অ্যান্ড চায়না টুগেদার সাপোর্ট দ্য শেয়ার অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন অফ অ্যাবাউট। এখানে বলেছে ইন্ডিয়া এবং চায়না গোটা পৃথিবীর টোটাল পপুলেশনের কত শতাংশ অধিকার করে আছে। মনে রাখবে, বর্তমান সময়ে কিন্তু তোমার হচ্ছে ইন্ডিয়া 18% জনসংখ্যা গোটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে আছে, আর চায়না আছে প্রায় 17%। তো এই দুটো যোগ করলে কত হয়? প্রায় 35% হয়। কিন্তু এই সংখ্যাটা 35-এর একটু বেশি হয়ে গেছে বর্তমান সময়ে। তো এখানে সঠিক উত্তর হবে 35%। ওকে, 52 নম্বর প্রশ্ন আছে, দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড ইউজুয়ালি রেলি অন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ অঞ্চলগুলো কিসের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। ওকে, আমরা জানি পৃথিবীর হচ্ছে এগ্রিকালচারাল যে ল্যান্ডগুলো আছে, এগ্রিকালচারাল ল্যান্ডের উপর নির্ভর করে পৃথিবীর কিন্তু জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এই জন্য দেখবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু জনসংখ্যার ঘনত্বটা কি একটু বেশি। ঠিক আছে? কিসের জন্য? এখানে কৃষিকাজ হয় এবং ফেভারেবল কন্ডিশন বা ক্লাইমেটও সেখানে পাওয়া যায়। ওকে, তাহলে এটার সঠিক উত্তর হবে কি? এ হবে এগ্রিকালচার। আচ্ছা, 53 নম্বর প্রশ্ন আছে, দেখো, আরবান হিয়ারিচি। আরবান হিয়ারিচি ক্যান বি বেস্ট আইডেন্টিফাইড অন দ্য বেসিস অফ, অর্থাৎ আরবান হিয়ারিচি আমরা কিভাবে সেটাকে বেস্ট আইডেন্টিফাই করব, এই ক্ষেত্রে মনে রাখবে ফাংশন অফ দ্য টাউনস। ওকে, টাউনের ফাংশনটা কেমন সেটার উপর নির্ভর করেই কিন্তু একটা আরবানের হিয়ারিচি কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। 54 প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এন্ট্রি পট টাউন। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এরপরের পরীক্ষাগুলোতে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু কোয়েশ্চেন যথেষ্ট টাফ হয়, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সেখানেও রিপিট হতে পারে। বলছে এন্ট্রি পট টাউন। এন্ট্রি পট টাউন মানে মনে রাখবে এটা একটা বন্দর শহর, যেখানে কি করা হয় বলতো, বিদেশ থেকে বিভিন্ন পণ্যদ্রব্যগুলোকে আনা হয়, সেখানে স্টোর করা হয়, সর্টেড করা হয়, আবার সেগুলোকে বিদেশে কি করা হয়? রপ্তানি করা হয়। ওকে, তো ভারতবর্ষের ক্ষেত্রে মনে রাখবে কলকাতা, ব্রিটিশ শাসনাধীন কলকাতা হচ্ছে একটা এন্ট্রিপট টাউন ছিল বা এন্ট্রিপট একটা পোর্ট ছিল। এই ব্রিটিশরা কি করতো? বিদেশ থেকে বিভিন্ন দ্রব্যগুলো আমাদের কলকাতাতে নিয়ে আসতো বা আমাদের দেশে আনতো, এখানে স্টোর করতো, প্রসেস করতো, আবার সেগুলোকে বিদেশে রপ্তানি করতো। কিন্তু কলকাতা হচ্ছে একটা অবশ্যই এন্ট্রিপট, এখনো আছে এন্ট্রিপট টাউন হিসাবে পরিচিত, বাট এছাড়াও আরো কিছু কিছু উদাহরণ পরীক্ষাতে আসে, সেগুলোকে মনে রাখতে হবে। দেখো, নিউ দিল্লি কিন্তু এন্ট্রিপট টাউন না, বেজিংও হবে না, মস্কো হবে না। মনে রাখবে তোমাদের পরীক্ষাতে, এই পরীক্ষাতে শুধুমাত্র এই অপশনগুলো ছিল না, এই অপশনগুলো আমি নিজে তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি, পরে পরীক্ষায় আসলে তোমরা পারবে। এটা অপশন কি ছিল? সিঙ্গাপুর। ঠিক আছে, তাহলে সিঙ্গাপুর কিন্তু একটা এন্ট্রিপট টাউনের উদাহরণ। সিঙ্গাপুর কিন্তু একটা হাইলি ডেভেলপড কান্ট্রি এশিয়া মহাদেশের মধ্যে। এর তারা কিসের উপর ভিত্তি করে তাদের ডেভেলপমেন্ট হয়েছে? তারা কিন্তু মেনলি ব্যবসা বাণিজ্যের উপর কিন্তু নির্ভর করে তাদের দেশটা ডেভেলপড হয়েছে। ওকে, তো এটা কি হচ্ছে? সিঙ্গাপুরটা কিন্তু একটা এন্ট্রিপট টাউনের উদাহরণ। এই সিঙ্গাপুরে কি হয়? বিদেশ থেকে দ্রব্য আসে, সেখানে স্টোর হয়, আবার বিদেশে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর সেখানে রপ্তানি করে দেওয়া হয়। ওকে, এছাড়াও দুবাই, হংকং, রটারডাম, হামবুর্গ এবং কলকাতা, এগুলো প্রত্যেকটাই কি এক একটা এন্ট্রিপট টাউনের উদাহরণ। 55 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে দ্য সেটেলমেন্ট প্যাটার্ন ডেভেলপড অ্যালং দ্য কোস্ট অফ। কোস্ট মানে সমুদ্র উপকূল, আমাদের ভারতবর্ষে সমুদ্র উপকূল আছে, এই সমুদ্র উপকূল বরাবর কোন ধরনের জনবসতি গড়ে উঠবে? এখানে কিন্তু মেনলি রৈখিক জনবসতি গড়ে উঠবে। ওকে, তাহলে উত্তর কি হবে? লিনিয়ার হবে। নদীর তীর বরাবর, তারপর তোমার হচ্ছে কোস্ট বরাবর, তারপর ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে, এর ধার বরাবর কিন্তু সবসময় লিনিয়ার সেটেলমেন্ট গড়ে ওঠে। ওকে, আর এগ্রিকালচারাল ল্যান্ড, খনিজ সম্পদ, এই সমস্ত জায়গাতে কিন্তু মেনলি ডেন্সলি পপুলেটেড গড়ে ওঠে। ওকে, আর তারপর তোমার হচ্ছে অরণ্য অঞ্চলে কিন্তু মেনলি ডিসপার্সড বা বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। কিন্তু এটা সঠিক উত্তর কি হবে? লিনিয়ার। আচ্ছা, এরপর আছে দেখো 56 নম্বর। 56 নম্বর বলছে কুমড়ি।
কুমড়ি বা এটাকে বলা হয় কুমারী। কুমড়ি ইজ এ টাইপ অফ শিফটিং কাল্টিভেশন। ঠিক আছে, শিফটিং কাল্টিভেশন মানে হচ্ছে স্থানান্তর কৃষি। বলছে এই কুমড়ি টাইপ স্থানান্তর কৃষি কোথায় লক্ষ্য করা যায়? ঠিক আছে, আমরা সবাই জানি ঝুম, ভারতবর্ষে ঝুম দেখা যায়, কিন্তু ভারতবর্ষে আবার পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলে ওয়েস্টার্ন ঘাটে কিন্তু এই কুমড়ি শিফটিং কাল্টিভেশনটা দেখা যায়। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে ভারতবর্ষের কোথায় শিফটিং কাল্টিভেশন কুমড়ি দেখা যায় বা কুমারী দেখা যায়। এটা কি উত্তর হবে? উত্তর হবে তোমার হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। আর ভারতবর্ষের ওভারঅল যদি বলে তাহলে ঝুম, বাংলাদেশে বললে ঝুম হবে। ওকে, আচ্ছা এখানে আরো কিছু কিছু দিয়েছে দেখো। সাউথ আমেরিকা, পার্টিকুলারলি সাউথ আমেরিকা বলে কোনো শিফটিং কাল্টিভেশন যদি আমরা ধরি, সাউথ আমেরিকাতে তো অনেকগুলো দেশ আছে, তো তার মধ্যে ব্রাজিলে হচ্ছে কি আছে? ব্রাজিলে রোকা, ভেনিজুয়েলাতে হচ্ছে কনুকা। ঠিক আছে, মধ্য আমেরিকার কথা যদি বলে তাহলে সেখানে হচ্ছে মিল্পা, সেখানে কিন্তু স্থানান্তর কৃষি দেখা যায়। ওকে, আফ্রিকাতে মনে রাখবে ফ্যান। ঠিক আছে, আফ্রিকাতে কি আছে? স্থানান্তর কৃষি ফ্যান। আর মালয়েশিয়াতে কি আছে? লাদাং। ঠিক আছে, মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির নাম কি? লাদাং। আর এটা সঠিক উত্তর কি হবে? ইন্ডিয়া হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের নাম্বার আছে দেখো কোকুয়া। কোকুয়া কাল্টিভেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি। দেখো ক্যামেরন, ঘানা, মেক্সিকো, আইভরি কোস্ট। মনে রাখবে এই ঘানা আর আইভরি কোস্টে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোকুয়া কাল্টিভেশন হয়ে থাকে, কিন্তু সবচেয়ে বেশি প্রোডাকশন কোথায় হয়? এই আইভরি কোস্টে হয় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কোকুয়া কাল্টিভেশন। 58 আছে দেখো স্পঞ্জি সোয়ামস কল্ড মাস্কেজ। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট টার্ম। এই মাস্কেজ এর টিপিক্যাল ল্যান্ডস্কেপ কোথায় দেখা যায়? মনে রাখবে এই মাস্কেজ যে ল্যান্ডস্কেপটা, এটা মনে রাখবে এক ধরনের ওয়েটল্যান্ড। ঠিক আছে, ওয়েটল্যান্ড মানে হচ্ছে একটা জলাভূমি, বিশেষত ঠান্ডা বা টেম্পারেট ক্লাইমেট অঞ্চলে কিন্তু এই ধরনের ওয়েটল্যান্ড গুলোকে দেখা যায়, স্পঞ্জি ল্যান্ড। ঠিক আছে, এটা কোথায় হবে তাহলে? কোল্ড টেম্পারেট রিজিয়ন। এটা কি হবে? কোল্ড টেম্পারেট রিজিয়নে কিন্তু এই মাস্কেজ ল্যান্ডটা কিন্তু দেখা যায়। আচ্ছা 58 আছে দেখো ম্যাকুইস ইজ এ টাইপ অফ ভেজিটেশন। মনে রাখবে ভূমধ্যসাগরীয় যে অরণ্যগুলো বা ঝোপঝাড়গুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। এই ম্যাকুইসটা হচ্ছে একটা সেই ধরনের ভূমধ্যসাগরীয় তোমার হচ্ছে ঝোপঝাড়, যেটা মেনলি কোথায় দেখা যায়? ম্যাকুইস হচ্ছে ভূমধ্যসাগর অঞ্চলে মেনলি দেখা যায়। তাহলে এটার উত্তর হবে মেডিটেরিয়ান রিজিয়ন। আমি তোমাদের একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এই যে ভূমধ্যসাগরীয় যে ঝোপঝাড়গুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, সেখান থেকে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তোমরা যারা পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টেসের জন্য প্রিপারেশন নিচ্ছ জিওগ্রাফি সাবজেক্টের উপরে, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কার প্রিপারেশন কেমন চলছে বা কোন ধরনের ভিডিও চাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আছে দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য টুয়ারেগস। ঠিক আছে, টুয়ারেগস কিন্তু এক ধরনের যাযাবর। এটা কি উত্তর হবে? এটার উত্তর হবে তোমার হচ্ছে ডি, দে রিয়ার অ্যান্ড ট্রেড হর্সেস। তারা ঘোড়া প্রতিপালন করে এবং ঘোড়ার ব্যবসা করে, কিন্তু এই ধরনের কাজের সাথে টুয়ারেগস কিন্তু যুক্ত নয়। তাই এটা সঠিক উত্তর কি হবে? উত্তর হবে ডি। 61 আছে দেখো বলছে ক্রাল। ক্রাল হচ্ছে মনে রাখবে এক ধরনের বৃত্তাকার বসতিকে বলা হয় আফ্রিকাতে ক্রাল বলা হয়। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? মাসাই উপজাতিদের মধ্যে কিন্তু এটা মেনলি দেখা যায়। 62 বাওবাবস অ্যান্ড বটল ট্রিজ আর ফাউন্ড ইন দ্য সাভানা ল্যান্ড অফ। বাওবাবস এবং বটল ট্রিজ মেনলি কোথায় দেখা যায়? আফ্রিকাতে দেখা যায়। মনে রাখবে আফ্রিকার সাভানা অরণ্যে কিন্তু এই বাওবাবস যে উদ্ভিদগুলো, এটা একটা উদ্ভিদের নাম, সেই উদ্ভিদগুলো দেখা যায়। এই বাওবাব উদ্ভিদ যেখানে জন্মায়, ঠিক আছে, তার নিচে কিন্তু কোনো গাছপালা জন্মাতে পারে না। এরা এরা কি করে? গাছ থেকে এক ধরনের পদার্থ নিষ্কাশন করে তার গোড়ায় গড়ে ওঠা গাছগুলোকে কি করে? মেরে দেয়। ওকে, যেহেতু সাভানা অঞ্চলে জলবায়ু জলের একটা অভাব থাকে এই জন্য। আচ্ছা 63 আছে দেখো, 63টাও ইম্পর্টেন্ট। বলছে হামক ইজ ফাউন্ড টু বি। বলছে হামক কোথায় পাওয়া যায়? হামকটা কি বলে দিচ্ছি, যে সমস্ত জায়গাতে সবসময় বৃষ্টিপাত হয় কম বেশি, মাটি সবসময় স্যাঁতসেঁতে ভেজা থাকে, তো সেখানকার উপজাতিরা কিন্তু মাটিতে বসবাস করতে পারে না, মানে মাটিতে ঘর তৈরি করতে পারে না। তারা কি করে? মাটি থেকে সামান্য উঁচুতে এক ধরনের মাচা তৈরি করে তারা বসবাস করে। ঠিক আছে, কীট পতঙ্গ এবং এক কথায় হচ্ছে ওয়েদারের হাত থেকে বা ভেজা জায়গার হাত থেকে বাঁচার জন্য তারা একটু উঁচু করে মাচা জাতীয় বাড়ি ঘর নির্মাণ করে বা ঘর নির্মাণ করে সেখানে বসবাস করে। তো ওটাকে বলা হয় হামক্স। এটা মেনলি কোথায় দেখা যায়? আমাজন অরণ্যে দেখা যায়, অ্যামাজন ইন্ডিয়ানদের মধ্যে। 64 ন্যাচারাল রিজিয়নস করসপন্ডেড ভেরি ক্লোজ টু। এই ন্যাচারাল রিজিয়ন কার সাথে লিঙ্ক আছে? এটা মনে রাখবে অবশ্যই ক্লাইমেটিক রিজিয়নের সাথে কিন্তু ন্যাচারাল রিজিয়নটা নির্ভর করে। দেখো 65 যে প্রশ্নটা আছে, জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ইনক্লুডস। জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট কি কে ইনক্লুড করে? এটা কিন্তু টাইম, স্পেস অ্যান্ড ম্যান, তিনটা জিনিসকে ইনক্লুড করে।
66 নম্বর আছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল ইনার্শিয়া ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ। ইন্ডাস্ট্রিয়াল ইনার্শিয়া কোনটার সাথে যুক্ত নয়? দেখো এটা উত্তর হবে এ, ফিনান্সিয়াল ব্যাংকিং। এই ফিনান্সিয়াল ব্যাংকিং এর সাথে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইনার্শিয়া এই কথাটা যুক্ত নয়, তাই ওটার উত্তর হবে এ। আচ্ছা 67 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে জুট ইন্ডাস্ট্রিজ আর নাও গেটিং ইম্পর্টেন্ট বিকজ। পাট শিল্প কিন্তু বর্তমানে আবার হঠাৎ করে তাদের গুরুত্বটা বাড়তে চলেছে। বিশেষ করে বাংলাদেশের পাটজাত দ্রব্য কিন্তু গোটা পৃথিবীর ক্ষেত্রে বা গোটা পৃথিবীতে তাদের একটা ডিমান্ড আছে। ওকে, তাই বাংলাদেশ কিন্তু আমাদের ভারতের থেকে পাট শিল্পে যথেষ্ট অগ্রগণ্য। আর আমাদের ভারতের কিন্তু পাট শিল্পটা আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে, মানে সূর্যাস্তের শিল্প বলা হয় ভারতবর্ষের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই পাট শিল্প কিন্তু যথেষ্ট ডেভেলপড হচ্ছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের পাটজাত দ্রব্যগুলো থেকে ভ্যারাইটি প্রোডাক্ট তারা তৈরি করছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু সেটার হাইলি ডিমান্ড আছে। তো ওই জন্য এটা সঠিক উত্তর হবে ডি, ডাইভার্সিফিকেশন অফ জুট প্রোডাক্ট হ্যাজ টেকেন প্লেস। 68 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ অলসো কল্ড ফুটলুস ইন্ডাস্ট্রি। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে তোমার হচ্ছে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? এটার উত্তর হবে ইট ইজ ইম্পর্টেন্ট ইজ ডিক্লাইনিং, ইট রিকোয়ারমেন্ট মোর ইলেকট্রিসিটি, এটাও হবে না। ইট ক্যান বি এস্টাবলিশ অ্যাট এনি সুইটেবল লোকেশন। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গাতে, মানে কাঁচামাল উৎপাদক অঞ্চল হতে পারে, বাজার হতে পারে, অথবা শ্রমিক, যে কোনো জায়গাতে এটা কিন্তু গড়ে উঠতে পারে, এই জন্য এটাকে বলা হয় ফুটলুস ইন্ডাস্ট্রিজ। ওকে, 69 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্যাক্ট ইজ কারেক্ট অ্যাবাউট অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সংক্রান্ত যে কথাগুলো আছে কোন কথাটা সঠিক? কারেক্ট বলেছে, পরীক্ষাতে মনে রাখবে নট আছে কিনা। অনেক সময় কি বলতো নট শব্দটা দিয়ে দেয় এবং বেশিরভাগ ক্যান্ডিডেট ভুল করে। বলছে অ্যালুমিনিয়াম ইজ ডাইরেক্টলি অবটেইন ফ্রম বক্সাইট। মনে রাখবে অ্যালুমিনিয়াম কিন্তু ডাইরেক্টলি বক্সাইট থেকে কালেকশন করা যায় না, এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস থেকে কিন্তু কালেকশন করতে হয়। ইট ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অফ দ্য আর্থ ক্রাস্ট, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা বক্সাইট ইজ মোস্টলি ফাউন্ড ইন টেম্পারেট রিজিয়ন। টেম্পারেট রিজিয়ন পাওয়া যায় না, এটা মেনলি হিউমিড রিজিয়নে কিন্তু এটা পাওয়া যায়। ওকে, আচ্ছা দ্য বেসমার্ক প্রসেস ইজ ইউজ টু এক্সট্রাক্ট দ্য মেটাল ফ্রম বক্সাইট। আচ্ছা বক্সাইটে বেসমার্ক না, বক্সাইট কালেকশন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস প্রসেস। আর বেসমার্ক প্রসেস কোথায় হয় বলতো? লৌহ ইস্পাত শিল্পে কিন্তু বেসমার্ক প্রসেসটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা 70 নম্বর, দ্য রেশিও অফ দ্য আয়রন ওরে অ্যান্ড কুকিং কোল টু প্রডিউসড আয়রন ইজ অ্যাপ্রক্সিমেটলি। এটার উত্তর হয় সবসময় 1:1, নিয়ার অ্যাবাউট 1:1 কিন্তু এর সঠিক উত্তর। 71 নম্বর আছে দেখো, বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ ইজ অলসো টার্মড অ্যাজ বেসিক টু অল ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়? আমরা সবাই কম বেশি জানি। দেখো কিছু কিছু কোয়েশ্চেন পিএসসি কি করে বলতো, ডাইরেক্ট করে, সেগুলো কোয়েশ্চেনে ভাবার কোনো জায়গা থাকে না। তুমি যদি জেনে থাকো তাহলে উত্তর হবে, আর না জেনে থাকলে তার উত্তর হবে না। বাট কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু তোমাকে ভাবাবে এবং তারপর তোমাকে সঠিক উত্তর করতে হবে। তো এটা হবে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিকে বলা হয় বেসিক অফ অল ইন্ডাস্ট্রিজ। গ্রিনহাউস গ্যাস ইজ নট এমিটেড। এর মধ্যে থেকে গ্রিনহাউস গ্যাস কোন জায়গা থেকে নির্গত হয় না? থার্মাল পাওয়ারে নির্গত হয়, হাইড্রোইলেকট্রিক পাওয়ারে নির্গত হয় না। আচ্ছা কি বলেছে? সোলার পাওয়ার আর কোল গ্যাস। অ্যাকচুয়ালি দেখো এটা থেকে উত্তর হবে না, মানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। গ্রিনহাউস গ্যাস থার্মাল পাওয়ার থেকে কিন্তু নির্গত হয়, নট বলেছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক মানে জলবিদ্যুৎ, সেখান থেকেও কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না। আর সোলার পাওয়ার, এখানে দেখো অ্যাকচুয়ালি উত্তর বি এবং সি দুটোই হওয়া উচিত। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার থেকে কি কখনো গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? আমি তো যতদূর জানি নির্গত হয় না, কিন্তু এখানে হয়তো প্রশ্ন ভুল ছিল। আমার হিসেবে উত্তর এটা হওয়া উচিত, এটাও হওয়া উচিত। ওকে, গ্রিনহাউস গ্যাস ইজ নট এমিটেড ফ্রম সোলার পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, দুটো দিয়েছে, তো গোল যেহেতু করতে হবে তোমরা সবাই সবসময় সোলার পাওয়ারটাকেই গোল করবে, কিন্তু উত্তর বি সি দুটোই সঠিক হবে। 73 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ প্রডিউসেস দ্য ম্যাক্সিমাম থার্মাল পাওয়ার আউট অফ ইটস টোটাল পাওয়ার জেনারেশন। এটার উত্তর হবে কি বলতো? এটা বলেছে, এটা হবে চায়না। ঠিক আছে, চায়না কিন্তু তার বেশিরভাগ থার্মাল পাওয়ারটা কয়লাকে পুড়িয়ে নির্গত করে। ওকে, আচ্ছা এই 74 নম্বর প্রশ্ন আছে দেখো, বলেছে যে দ্য লিডিং
আয়রন ওরের প্রডিউসার অফ ইউরোপ, ইউরোপ মহাদেশের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি আয়রন ওরে প্রোডিউশন হয় বা লোহাখড়ি উৎপাদন হয়? এটার উত্তর হবে কিন্তু সুইডেন। ইউরোপের মধ্যে সুইডেন থেকে সবচেয়ে বেশি পরিমাণে লোহাখড়ি উৎপাদিত হয়। তোমাদের পিএসসির ক্ষেত্রে যে সিলেবাসটা আছে দেখবে ওয়ার্ল্ড রিসোর্স আছে, এই কয়লা, পেট্রোলিয়াম, তো ওই জায়গাগুলো থেকে কিন্তু ওয়ার্ল্ডের বেসিসে তোমাদের কোয়েশ্চেনগুলোকে আসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পেট্রোলিয়াম বিয়ারিং জিওলজিক্যাল ফরমেশন? এর মধ্যে পেট্রোলিয়াম বিয়ারিং ফরমেশন নয় কোনটা? আচ্ছা, ফল্ট ট্র্যাপ, সল্ট ট্র্যাপ, আর হচ্ছে তোমার হচ্ছে ক্লাইনাল ট্র্যাপ, এই সমস্ত জায়গাতে কিন্তু তোমার হচ্ছে পেট্রোলিয়াম পাওয়া যায়, বাট ভলকানিক কোনে কিন্তু সেখানে পাওয়া যায় না। মনে রাখবে পেট্রোলিয়াম কিন্তু সবসময় পাললিক শিলাস্তরে পাওয়া যায়, কখনো কিন্তু আগ্নেয় বা অন্য শিলাতে কিন্তু পাওয়া যায় না। ওকে। 76, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট কজেস লেস পলিউশন হোয়াইল ইউজ টু পাওয়ার ভেহিকেলস? ঠিক আছে, যখন আমরা ভেহিকেলসে এই পেট্রোলিয়াম গুলো এর মধ্যে যেটা ইউজ করব, কোনটাতে পরিবেশ দূষণ সবচেয়ে কম হবে? এটা মনে রাখবে প্যারাফিন, আসফাল্ট, ডিজেল অয়েল, এটা হচ্ছে প্রোপেন। প্রোপেনের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম পরিমাণে দূষক পদার্থ নির্গত হয়। 77 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে দ্য লিডিং কোল প্রডিউসিং কান্ট্রি ইন এশিয়া, এশিয়ার মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি কোল প্রোডাকশন হয়? এটা কিন্তু উত্তর হবে চায়না। ঠিক আছে, চায়নার পরে কি হবে বলতো? ইন্ডিয়া হবে সেকেন্ড পজিশনে। কুকিং কোল 78। কুকিং কোলটা কি? বলছে এ টাইপ অফ লিগনাইট, এ লো গ্রেড অ্যান্থ্রাসাইড, এ হাই গ্রেড বিটুমিনাস, এ লো গ্রেড বিটুমিনাস। মনে রাখবে কুকিং কোল কিন্তু সবসময় হাই গ্রেড বিটুমিনাস হয়। ওকে, কুকিং কোল সবসময় বিটুমিনাস কয়লা থেকে তৈরি করা হয়। এর মধ্যে কিন্তু গ্রেড কিন্তু হাই গ্রেড হয়, কিন্তু ভোলাটাইল ম্যাটার হচ্ছে লেস হয়। মানে হাই গ্রেড যদি হয় তাহলে সেখানে ভোলাটাইল ম্যাটারটা কি হবে? কম হবে। ঠিক আছে। 79 নম্বর আছে দেখো, বলছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফিক্সড কার্বন পার ইউনিট ওয়েট ইজ অ্যাভেলেবেল ইন, বলছে অ্যান্থ্রাসাইড, বিটুমিনাস, লিগনাইট, পিট, চারটে হচ্ছে কয়লা, চারটা কয়লাতে কার্বনের কন্টেন্ট অনুসারে ভাগগুলো করা হয়। তো এর মধ্যে বলেছে কোনটাতে কার্বনের কন্টেন্ট সবচেয়ে বেশি? এটা উত্তর হবে অ্যান্থ্রাসাইড। 85 থেকে কত 95% কিন্তু কার্বন কন্টেন্ট থাকে। পিটে কত থাকে বলতো? 35%। লিগনাইটে কত থাকে? 35 থেকে 50%। আর বিটুমিনাসে 50 থেকে 85% হচ্ছে কার্বন কন্টেন্ট থাকে। ঠিক আছে। আচ্ছা, 80 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে প্যাটল্যান্ডস অফ রাঁচি, রাঁচির যে পার্টল্যান্ড বলা হয় বা প্যাটল্যান্ড, সেটা কোন ধরনের উদাহরণ? এটা একটা কিন্তু লোকাল পেনিপ্লেন্সের উদাহরণ। এটা কিসের উদাহরণ? লোকাল পেনিপ্লেন্সের উদাহরণ। 81, দ্য মোস্ট কমন টাইপ অফ মাস মুভমেন্ট ফাউন্ড ইন দ্য হিউমিড টপিক্স, হিউমিড মানে হচ্ছে আর্দ্রক্রান্তীয় অঞ্চল, আর্দ্রক্রান্তীয় অঞ্চলে এর মধ্যে কোন ধরনের মাস মুভমেন্ট দেখা যায়? সিট ওয়াশ, সলিফ্লাকশন, রকফল না সয়েল ক্রিপ? এটা সঠিক উত্তর হবে সয়েল ক্রিপ। ওকে, তো বলে দিচ্ছি তোমাদের পিএসসির ক্ষেত্রে যে সিলেবাসটা আছে, সিলেবাসটা একদম টোটাল প্রপার সিলেবাসকে ফলো করেই কিন্তু পিএসসি কোশ্চেনগুলো করে, মানে কোনো টপিক বাদ যায় না। আর এরকম হয় না যে কোনো একটা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন, কোনো একটা চ্যাপ্টার থেকে কম প্রশ্ন, মোটামুটি ইকুয়াল ভাবে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু তারা কোশ্চেনগুলো করে থাকে। আচ্ছা, 82 নম্বর যেটা আছে দেখো, বলছে ডিকম্পোজিশন অফ সিলিকেট মিনারেলস ডিউ টু প্রেজেন্স অফ অ্যাসিড ইজ কল্ড, এটা উত্তর হবে কার্বনেশন। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে এ, কার্বনেশন। 83 নম্বর, পারফেক্টলি ফোলিয়েটেড মেটামরফিক রক্স আর প্রডিউস ফর্ম। ঠিক আছে, না পারফেক্টলি মেটামরফিক যে রক্স গুলো সেটা তৈরি হয় কি থেকে? এটা মনে রাখবে ফাইন গ্রেন্ড রক্স থেকে তৈরি হয়। এটা কি না, ফাইন গ্রেন্ড রক্স থেকে কিন্তু এটা তৈরি হয়ে থাকে, মনে থাকবে। আচ্ছা, 84 নম্বর আছে দেখো, 84তে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড, বলছে কোর্স গ্রেন স্যান্ড, এর একটা মিলিমিটারে বলছে গ্রেন সাইজ। এটা সঠিক উত্তর হবে কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোই হয় উত্তর, এটাও হয় এটাও হয়। তো আমি ভেরি ফাইন স্যান্ড করব, সেটা হচ্ছে 0.05 থেকে 0.1 মিলিমিটার এর সাইজ। 85 আছে দেখো, বলছে ইন অ্যান আনকনফর্মিটি, এই আনকনফর্মিটি, ডিসকনফর্মিটি, নন কনফর্মিটি, প্যারাকনফর্মিটি, এখান থেকে কিন্তু তোমাদের এরপরে যখনই পরীক্ষা হোক একটা কোয়েশ্চেন কিন্তু আসবে। এরপরে আমি এই কনফর্মিটি গুলো থেকে কিন্তু একটা ভিডিও, ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।
আর একটা কথা, আমি তোমাদের পিএসসি সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো দিব, প্রত্যেকটা ভিডিও অনেকটা রিসার্চ করে করেই কিন্তু আমি বের করছি, মানে পরবর্তীকালে যখনই পরীক্ষা হোক এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকার সম্ভাবনা আছে। তোমরা সবাই আমার এসএলএসটি জিওগ্রাফির ভিডিওগুলো দেখেছো, প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা কিন্তু কোনো না কোনো প্রশ্ন কমন পেয়েছো। আর আমি এইভাবে পিএসসির ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে এরকম ভিডিও আনবো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো আসতে পারে, সেরকম ভিডিওগুলোই আমি তোমাদেরকে দিব। ঠিক আছে, দেখো বলছে ইন অ্যান আনকনফর্মিটি হোয়ার সেডিমেন্টারি রক সাকসিস্ট ইগনিয়াস অর মেটামরফিক রকস দ্য সিচুয়েশন ইজ কল্ড। দেখো নিচে আছে ইগনিয়াস রক অথবা মেটামরফিক রক, তার উপরে আছে তোমার হচ্ছে সেডিমেন্টারি রক। ঠিক আছে, এটা সেডিমেন্টারি, এটা হচ্ছে আগ্নেয় শিলা বা তোমার হচ্ছে রূপান্তরিত শিলা। তো এই সিচুয়েশনটাকে কি বলা হয়? এই সিচুয়েশনটাকে বলা হয় নন কনফর্মিটি। আমি প্রত্যেকটা জিনিসই আমি তখন সেই ভিডিওতে ডিটেলসে অ্যানালাইসিস করে দিব। 86, গ্রানাইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এক্সাম্পল অফ। গ্রানাইট হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট এক্সাম্পল কিসের? এটা কিন্তু অ্যাসিডিক ইগনিয়াস রকের একটা উদাহরণ। এই যে রকসের ক্লাসিফিকেশনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিওগ্রাফির যে কোনো ধরনের এক্সাম হোক, সে এসএলএসটি হোক, মাদ্রাসা সার্ভিস হোক, নেট সেট প্রিপারেশনের জন্য হোক, বা তোমার হচ্ছে পিএসসির জন্য হোক, এই বা যে কোনো পরীক্ষা হোক জিওগ্রাফি সংক্রান্ত, এই রকের কিন্তু ক্লাসিফিকেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 86 নম্বর আছে দেখো, বলছে গ্রানাইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এক্সাম্পল অফ, এটা তো হলো অ্যাসিডিক ইগনিয়াস রক। 87, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অফ দ্য আর্থ ক্রাস্ট বলেছে। আর্থ ক্রাস্টের সবচেয়ে বেশি পরিমাণে কি আছে? অক্সিজেন। 46.6% কিন্তু অক্সিজেন আছে আর্থ ক্রাস্টে। ঠিক আছে, 88 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে দ্য মোস্ট ভায়োলেন্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ আর্থকোয়েক ওয়েভস PSL এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ? আমরা সবাই জানি এল ওয়েভস হচ্ছে সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ, বাট যদি কোশ্চেন আসে যে ভূমিকম্প তরঙ্গের মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী যদি বলে তাহলে কিন্তু উত্তর হবে পি ওয়েভ, আর ডিস্ট্রাকটিভ বলে এল ওয়েভ হবে সঠিক উত্তর। ওকে, 89, আর্থকোয়েক শ্যাডো জোন ইজ প্রডিউস ডিউ টু। ঠিক আছে, শ্যাডো জোন আর্থকোয়েকের কি হয় সেখানে? বলছে রিফ্রাকশন অফ পি ওয়েভস হয় অ্যান্ড অ্যাবজর্পশন অফ এস ওয়েভস হয়। ঠিক আছে, এর জন্য কিন্তু ওই শ্যাডো জোনটা তৈরি হয় আর্থকোয়েকের ক্ষেত্রে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 90 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ট্রুসিভ ভলকানিক টোপোগ্রাফি। ইন্ট্রুসিভ বলছে নট বলেছে, নট ইন্ট্রুসিভ মানে আমাদের কি খুঁজতে হবে? এক্সট্রুসিভ খুঁজতে হবে, এক্সট্রুসিভ খুঁজতে হবে। এর মধ্যে এক্সট্রুসিভ কোনটা? ঠিক আছে, নট ইন্ট্রুসিভ বলেছে, তার মানে এইগুলো দেখো, ল্যাকুলিট এটা ইন্ট্রুসিভ, শিলস ইন্ট্রুসিভ, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠের নিচে তৈরি হয়। ঠিক আছে, ভলকানিক প্লাগস, ক্যালডেরা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে থেকে দেখা যায়, এটা হচ্ছে এক্সট্রুসিভ। তাহলে সঠিক উত্তর কি হবে? 90 এর ডি হবে সঠিক উত্তর। ওকে, 91 আছে দেখো, বলছে লাহার ইজ এ টাইপ অফ। লাহার কি বলতো? এর মধ্যে লাহার কাকে বলা হয়? আমরা জানি মাড ফ্লোকে কিন্তু বলা হয় লাহার। 92 আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ সেন্ট্রাল ইরাপশন টাইপ অফ ভলক্যানো। এই ভলক্যানো থেকে কিন্তু প্রশ্ন হয়, ভলক্যানো, ঠিক আছে, রকস, আর্থকোয়েক, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন সিলেকশন হয়। ওকে, ভালো করে তোমরা এগুলোকে পড়বে। হাওয়াই শ্রেণীতে কিন্তু বলছে নট সেন্ট্রাল এটা, আচ্ছা, ভলকানিয়ান, পিলিয়ান, আচ্ছা, ফিউমারেল কিন্তু সঠিক উত্তর হবে এর, নট বলেছে সেন্ট্রাল টাইপ অফ ইরাপশন। 93 নম্বর আছে দেখো, বলছে ইনভার্সন অফ রিলিফ ডিনোটস এ সিচুয়েশন হোয়েন। ইনভার্সন অফ রিলিফ কখন তৈরি হয়? আমরা জানি বৈপরীত্য ভূমিরূপ, ঊর্ধ্ববঙ্গে যখন তৈরি হয় উপত্যকা, এবং উপত্যকায় যখন তৈরি হয় শৈলশিরা বা কনভার্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? ইনভার্সন অফ রিলিফ বলবো। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সি, ভ্যালিস বিকাম রিজেস অ্যান্ড ভাইস ভার্সা অন এ ফোল্ডেড স্ট্রাকচার, অর্থাৎ ভাঁজযুক্ত শিলাস্তরে এটা কিন্তু হয়ে থাকে। 94, the escarpment having symmetrical slopes on both sides are called। ঠিক আছে, তাহলে escarpment having symmetrical slope on both sides, এটার সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে কিন্তু হগব্যাকস। এটা সঠিক উত্তর কি হয়? হগব্যাকস। তোমাদেরকে বলবো এই কুয়েস্তা, বুটে, ঠিক আছে, হগব্যাকস, ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা টার্মের সাথে পরিচিত থাকতে হবে, পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন দেয়। আচ্ছা, 95 নম্বর আছে দেখো, 95 নম্বর বলেছে দ্য কনসেপ্ট অফ ব্যাসাল স্লোপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট। এই ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাসাল স্লোপের যে কনসেপ্টটা দিয়েছেন, এই কনসেপ্টটা কে দিয়েছেন? এটা সঠিক উত্তর হবে কিন্তু এলসি কিং। ওকে, এলসি কিং কিন্তু এই ব্যাসাল স্লোপের কনসেপ্টটা দিয়েছেন।
96 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ওয়াদাতি বেনিয়ফ জোন। ওয়াদাতি বেনিয়ফের জন্য এর সাথে কোনটা যুক্ত নয়? বলছে ডিসপ্লেসমেন্ট অফ লিথোস্ফিয়ার, নেগেটিভ বাউয়েন্সি, অ্যাসেন্ডিং স্ল্যাব, আর হচ্ছে কি বলছে মেটামরফিজম। মেটামরফিজম হয়, নেগেটিভ বাউন্সিং ও হয়, ডিসপ্লেসমেন্ট অফ লিথোস্ফিয়ার হয়। এটা সঠিক উত্তর হবে, বলছে নট, বলেছে নট অ্যাসোসিয়েটেড, তার মানে অ্যাসেন্ডিং স্ল্যাব, এটা কিন্তু হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু ডিসেন্ডিং স্ল্যাব হয়, নিচের দিকে প্রবেশ করে। ওকে, আচ্ছা 97, দ্য পেভিন স্টোন হাইপোথিসিস, ভীষণ ইম্পর্টেন্ট। এই পেভিন স্টোন হাইপোথিসিস এটা কিন্তু ওশিয়ান ক্রাস্ট ফরমেশন একটা থিওরি। ঠিক আছে, ম্যাকেনজি অ্যান্ড পার্কার দিয়েছে, ম্যাকেনজি অ্যান্ড পার্কার কিন্তু এই পেভিং স্টোন হাইপোথিসিস এই থিওরিটা দিয়েছিলেন। ঠিক আছে, 98 আছে, দেখো 98 নম্বর আছে, বলছে ওয়েগনারস থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট বিগিনস ফ্রম কার্বনিফেরাস পিরিয়ড বিকজ, এটা উত্তর হবে দ্য ড্রিফটিং স্টার্টেড ইন দিস পিরিয়ড, ড্রিফটিং ইভেন্টস বিফোর দিস পিরিয়ড ওয়াজ আননোন, দ্য প্যানজিয়া অ্যাকচুয়ালি ব্রোকেন ডাউন ইন দিস পিরিয়ড। আচ্ছা, দ্য ডিস্ট্রিবিউশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ক্যান লার্জলি বি এক্সপ্লেইনড, এটার সঠিক উত্তর হবে ডি। 99 নম্বর আছে, দেখো দ্য টেট্রাহাইড্রাল হাইপোথিসিস ওয়াজ পোস্টুলেটেড বাই, এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু নেট সেটে রিপিট হয়, তোমাদের পিএসসি তেও কিন্তু রিপিট হতে পারে। টেট্রাহাইড্রাল হাইপোথিসিস এটাও কিন্তু ওশিয়ানিক ক্রাস্ট ফরমেশনের একটা থিওরি। দেখো তোমাদের পিএসসি সিলেবাসের প্রথমেই আছে দেখে ফরমেশন অফ ওশিয়ান ক্রাস্ট অ্যান্ড কন্টিনেন্টস, সেখান থেকে দেখো দুটো প্রশ্ন চলে এসছে। তাহলে এটার উত্তর হবে লুথিয়ান গ্রিন, এটার উত্তর কি হয় সবসময়? লুথিয়ান গ্রিন হয় সঠিক উত্তর। ওকে, লাস্ট নম্বর আছে, দেখো 100 নম্বর, তোমাদের বলছে রিলিফ ফিচার্স অফ দ্য ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। তোমাদের এর আগে একটা ভিডিও দিয়েছি, দেখবে বিভিন্ন অর্ডারের যে ল্যান্ডফর্ম গুলো আছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার কাকে বলে এবং তার বেস্ট এক্সাম্পল, এর আগের দিনই কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করেছি। মনে রাখবে তোমাদের পিএসসি সংক্রান্ত বা মাদ্রাসা সংক্রান্ত আমি যে ভিডিওগুলোকে আপলোড করব, প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেকটা ডিপলি চিন্তা ভাবনা করে তবে কিন্তু আমি আপলোড করে থাকি। ভিডিও সংখ্যা কম হতে পারে, বাট প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যারা পিএসসি বা মাদ্রাসা বা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই আমার জিওগ্রাফির এই চ্যানেলটির সঙ্গে থাকবে। এইখানে জিওগ্রাফির একদম পিওর ভিডিওগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব, আর এই সংক্রান্ত ছোট ছোট কোর্সও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। অবশ্যই তোমরা চ্যানেলটার সঙ্গে থাকবে, আমি কিন্তু বাদ বাকি কনসেপ্টগুলো বা বাদ বাকি ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের দিতে থাকবো। তো বলছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের মধ্যে কোনটা? কন্টিনেন্ট, ওশিয়ান বেসিনস, না কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বেসিনস, না মাইক্রো রিলিফ ফিচার্স। তো অ্যাকচুয়ালি হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম হয় দুটো, কন্টিনেন্টও হয় ওশিয়ানসও হয়, তার মানে এটা উত্তর কি হবে? সি, কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বেসিনস। ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মে মনে রাখবে ভূমিরূপ আছে দুটো, কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বেসিন। সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম ভূমিরূপ আছে তিনটা, পর্বত, মালভূমি এবং সমভূমি, মাউন্টেন, প্ল্যাটু অ্যান্ড প্লেন। ঠিক আছে, আর থার্ড অর্ডার ল্যান্ডফর্ম যত ধরনের বাদ বাকি ভূমিরূপগুলো আছে, যেগুলো পর্বত, মালভূমি, সমভূমি এর মধ্যেই তৈরি হয়, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো থার্ড অর্ডার ল্যান্ডফর্মস। ওকে, তো এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো ভিডিওটা আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, কোন লেভেলের কোশ্চেন হয়, কোথা থেকে কোশ্চেন হয়, আশা করি তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। তো সেইভাবে তোমরা প্রত্যেকে প্রিপারেশনটা নাও। শাবিন্দর সিং স্যারের যে বইগুলো আছে সেই বইগুলোকে ফলো করো, আর বাংলা ভার্সনে যে বইগুলো তোমরা পড়ে পড়ে অভ্যস্ত, সেই বইগুলোকেও তোমরা যদি পারো কনসেপ্ট বিল্ডিং করার জন্য, সেই বইগুলোকেও তোমরা গো থ্রু করতে পারো। ওকে, অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি কেমন লেগেছে। আর এই কোশ্চেনগুলোর মধ্যে যদি কোনো কোশ্চেন মনে হয় যে আমি ভুল অ্যান্সার বলেছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তাহলে পরের ভিডিওতে বা আমি সেখানে কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।